জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। রাজধানীর বাইরেও বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামের বাইরে জমায়েত হয়েছেন হাজার হাজার লাল সবুজের সমর্থক। বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন ওয়াসিউল হক পান্থ। খেলার গতিপথ এখন কেমন দেখছেন? আর সিঙ্গাপুর তো এক গোলে এগিয়ে গেল। লিমন যেমনটি বলছেন, সিঙ্গাপুর কিন্তু প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে আছে এবং এক গোলে যে যখন এগিয়ে গিয়েছে তখন দর্শকরা কিন্তু বেশ তারা মনক্ষুণ্ণ হয়েছেন এবং প্রথমার্ধ শেষ হবার পরে এই মুহূর্তে কিন্তু দর্শক যেমনটি বাফুফে থেকে জানানো হয়েছিল যে দর্শকদের জন্য লেজার শোর ব্যবস্থা থাকবে তাদের মনোরঞ্জনের জন্য মধ্যবর্তী বিরতিতে। সেই লেজার শো কিন্তু এখন চলছে এবং যেহেতু বাংলাদেশ এক গোলে পিছিয়ে আছে সেখানে কিন্তু এরপরে কিন্তু দর্শক সমর্থকরা বেরিয়ে যাওয়ার জন্য অনেকেই বের হয়ে গেছেন স্টেডিয়ামের গেটে, কিন্তু তারা কিন্তু অনেকে বেরোতে পারছেন না। কারণ এর আগে আমি বলেছিলাম যে 1 নম্বর গেট যখনই খোলা হচ্ছে তখন কিন্তু বাইরে যারা অপেক্ষমান দর্শক রয়েছেন তারা হুড়মুড় করে ঢুকে পড়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ উনিও কিন্তু আটকে আছেন বলা যায় জনজটে, যে তার গাড়িও কিন্তু বেরোতে পারছেন এবং এই মুহূর্তে 1 নম্বর গেটের যে দরজা সেটি কিন্তু পুরোপুরি লক করা এবং গ্যালারি থেকে অনেক দর্শক তারা চাইছেন বেরিয়ে যেতে, কিন্তু বেরোনোর কিন্তু কোনো পথ এই মুহূর্তে খোলা নেই বা তারা কিন্তু সুযোগ পাচ্ছেন না। তো এটি নিয়েও তাদের অনেকের মনে ক্ষোভ দেখা যাচ্ছে যে বাফুফে এমন একটি আয়োজন করেছে, শুরু থেকে দর্শকরা কিন্তু প্রথমে দরজা গেট ওপেন হতেও প্রায় 45 মিনিট দেরিতে করেছে এবং পরবর্তীতে এত সময় বসিয়ে রাখার পরে তারা যখন বেরিয়ে যেতে যাচ্ছেন সেটিও তারা পারছেন না। আর মাঠের খেলার কথা যদি বলি, মাঠের খেলায় কিন্তু বাংলাদেশ একাধিক সুযোগ তারা পেয়েছিল এবং তারা মিডফিল্ড বাংলাদেশের যে এই মুহূর্তে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু গোল করার যে সক্ষমতা সেটি যে তারা এখনও পিছিয়ে আছে সেটি এই ম্যাচে আবারও প্রতীয়মান হয়েছে এবং একাধিক সুযোগ তৈরি হওয়ার পরেও তারা কিন্তু গোল করতে পারেনি। এই নিয়ে কিন্তু দর্শকরা যারা বেরিয়ে যেতে চাচ্ছেন এবং যখন আমরা দেখছি যে দর্শকরা গেট খুলে দেওয়া হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, গেটের বাইরে অপেক্ষমান অনেক দর্শক তারা কিন্তু ঢুকে পড়ছেন এই মুহূর্তে স্টেডিয়ামে। তারা একটি সুযোগের অপেক্ষায় ছিলেন কিভাবে তারা ভেতরে ঢুকবেন। এর আগেও আমরা দেখেছি কোনো অফিসার বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা কূটনৈতিকরা যখনই গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেছেন তখন একাধিক দর্শক বাইরে থেকে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং একই দৃশ্য এবার আমরা দেখতে পেয়েছি যে অনেক দর্শক তারা যেহেতু বাংলাদেশ পিছিয়ে রয়েছে তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেই সুযোগে অনেক দর্শক কিন্তু আবার ভেতরে প্রবেশ করলেন। তারা আদৌ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন কিনা সেটি কিন্তু দেখার বিষয় এবং বিসিবির যে সাবেক সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষার পরে বেরোনোর সুযোগ পাচ্ছেন এবং অবশ্যই যারা বেরিয়েছেন তারাও অনেকে আশা করছেন যে দ্বিতীয়ার্ধ যে আছে সেখানে বাংলাদেশ কামব্যাক করবে এবং প্রথমার্ধের যে ভুলগুলো সেগুলো শুধরে অবশ্যই গোল দিবে এবং জয় নিয়ে তারা মাঠ ছাড়বে। তো জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পান্থ, স্টেডিয়ামের বাইরে আমরা যারা আছি তারাও আশা করছি যে বাংলাদেশ শেষমেশ একটি ভালো ফলাফল করবে, যা স্টেডিয়ামের বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 12টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে লন্ডনের সেন্ট্রাল দ্য ডরচেস্টার হোটেলে যান প্রধান উপদেষ্টা। এবারের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এই পুরস্কার দেওয়া হবে। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়া 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ফিরতি যাত্রীদের ভিড়, তবে এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের চতুর্থ দিনে ঢাকা ছাড়ছেন। শিডিউলে জটিলতা না থাকায় নির্দিষ্ট সময়ে স্টেশন
থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন থেকে আজ সারাদিনে 25টি ট্রেন ছেড়ে যাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুরে ফিরবে 22টি। করোনা সংক্রমণ বাড়ায় ফিরতি ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক যাত্রী সেই নির্দেশনা মানছেন। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই বৈঠক ভূমিকা রাখবে। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত নাম থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। লক্ষ্মীপুরের জামাত নেতা কাউসার আহমেদ মিলনের হত্যাকারীদের বহিষ্কারের প্রতিশ্রুতি বিএনপি রাখেনি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগরী উত্তরের জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। প্রতিবাদ চাইলে যদি কেউ এটাকে রাজনীতি মনে করে এটা ওনাদের ব্যাপার, কিন্তু আমাদের সেই দায়িত্ব ছিল সেই জামাত ইসলামীর, এবং আমরা জেনেছি আসলে মূলত হত্যাকাণ্ডটা ইনসিডেন্ট হঠাৎ করে হয়নি, বরং পরিকল্পিতভাবেই তাকে কিন্তু হত্যা করা হয়। নচেত সে তার সন্তানকে বাঁচাতে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত না, তাকে কেন হত্যা করা হবে। এই ছিল এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।